মাত্র 4 থেকে 5টা সৃজনশীল প্রশ্ন করব, আর বাকি 4 থেকে 5টা শুধু নতুন কোনো এন্ট্রি আছে কিনা সেইটা পড়ে দেখব। ব্যাস, এতটুকুই প্রয়োজন, আর কিচ্ছু লাগবে না। টেস্ট পরীক্ষায় তুমি 100% ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। এই সাজেশনটি সকল বোর্ড ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা অবশ্যই ফলো করবে, এবং দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা তো অবশ্যই দেখবা। কেন? যেহেতু আমাদের বই হচ্ছে একটাই, একটা বইয়ের উপরে বিশ্লেষণ করা হয়েছে, বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করা হয়েছে, মনে হয় না দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা কি কোনো প্রবলেম ফেস করবে। ইনশাল্লাহ তোমরাও কিন্তু কমন পেয়ে যাবা। তাহলে দেখতে পাচ্ছ সকল বোর্ড ইংলিশ ভার্সন দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য কিন্তু প্রযোজ্য। আবারও বলতেছি, এখন থেকে অ্যাকাউন্টিংটা ঠিক এইভাবে পড়ো, বাকি সবার চেয়ে এগিয়ে থাকবা। এক্সাম হলে তুমিই ফার্স্ট। আচ্ছা, তারপরে আমাদের প্রথমে দেখবো হচ্ছে মান বন্টনটা। মান বন্টন যেহেতু প্রিটেস্ট পরীক্ষা হয়ে গেছে, আই থিঙ্ক সবাই জানো, তারপরেও জানি আমরা 7টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সেখান থেকে 5টি উত্তর করতে হবে। আজকের এই সাজেশনের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন আমি দেই নাই। কেন দেই নাই? যেহেতু এই টপিকটা একেবারেই নতুন, কোনো বোর্ড প্রশ্ন নাই। আমি এই জন্য এটা নিয়ে খুব একটা বেশি কাজ করি নাই। আমি যে কাজটা করব, টেস্ট পরীক্ষা হয়ে গেলে টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেন তোমাদের জন্য ফাইনাল সাজেশন যখন দিই তখন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিয়ে দিব। ওকে, আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি সৃজনশীল 7টি আসবে, 4টা উত্তর করতে হবে। 7টি প্রশ্ন থাকবে, 4টা উত্তর করতে হবে, যে কোনো 4টা, কোনো প্রবলেম নাই। তাহলে 40 নম্বর আর্থিক বিবরণী, যেটা নতুন নিয়মে আসছে। আর্থিক বিবরণে আগে 2টো সৃজনশীল প্রশ্ন থাকতো, 2টোই আনসার করতে হতো, 20 নাম্বার ছিল। এখন একটাই আসবে 20 নম্বর, একটাই আসবে 20 নম্বর, কোনো সৃজনশীল প্রশ্ন না, সম্পূর্ণ তৈরি করতে হবে, এবং লাস্টে এমসিকিউ আগের মতো আছে, কোনো প্রবলেম নাই। তাহলে মান বন্টন আমরা জানলাম। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো আছে। তাহলে শর্ট সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, প্রথম হচ্ছে অধ্যায় 2 লেনদেন। অধ্যায় 2 লেনদেন, এখান থেকে একটি প্রশ্ন মাস্ট, আমরা জানি। দুতরফা দাখিলা পদ্ধতি, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট। মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন, এখান থেকে একটা প্রশ্ন আসবে। জাবেদা, এখান থেকে সিঙ্গেল কোনো প্রশ্ন আসবে না। কি শুনে অবাক মনে হচ্ছে না? এখান থেকে সিঙ্গেল কোনো প্রশ্ন আসবে না। এটা হচ্ছে কেন আসবে না, সম্পূর্ণ আলোচনা করলে তোমরা বুঝতে পারবা। খতিয়ান, একটা আসবে, 2টি আসবে, 2টো মিনিমাম আসবে খতিয়ান থেকে, 2টা মিনিমাম আসবে খতিয়ান থেকে। এবার আসি অধ্যায় 9 রেয়ামিল, মিনিমাম একটা। এখানে বললাম তাহলে কয়টা? 2টা। দেখো 3, 4, 5, 6, বাকি একটা যে প্রশ্ন এখানে যে কোনো অধ্যায় থেকে সিলেক্ট করতে পারে। তাহলে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসবে মিনিমাম সেটা কিন্তু আমি বলে দিয়েছি। আর লাস্টে আর্থিক বিবরণী একটা আসবে, একটা উত্তর করতে হবে, এটা আমরা জানি। ওকে, আমরা মূল বিশ্লেষণে যাব। এখানেই হচ্ছে ম্যাজিকটা। আমি তোমাদের তৈরি করে দিয়েছি সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে। এখন থেকে এইটার উপর ফোকাস করে টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আমি একটু আগে বললাম না, বলে এক্সাম হলে তুমি ফার্স্ট, কেন বলেছিলাম? আমরা জানি এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কয়ের জন্য, ক নাম্বারে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেই প্রশ্নটা হচ্ছে কি, যে সকল ঘটনাসমূহ লেনদেন নয় তার পরিমাণটা কত। এটা হচ্ছে সবচেয়ে কমন প্রশ্ন। মোট নিট ক্রয়ের পরিমাণ কত, নিট বিক্রয়ের পরিমাণ কত, প্রারম্ভিক মূলধন কত, অনেক প্রশ্ন আছে। যে কোনো প্রশ্নই তো আসতে পারে, বাট এটা হচ্ছে সবচেয়ে কমন প্রশ্ন। বোর্ড প্রশ্ন, টেস্ট পেপারের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে তুমি এই প্রশ্নটা এই অধ্যায়ের সবচেয়ে বেশি ক নাম্বারের জন্য পাবে। এরপর খ নাম্বারের জন্য চালান প্রস্তুত করো, ডেবিট নোট, ক্রেডিট নোট, কিন্তু এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র এই অধ্যায় না, জাবেদা অধ্যায় গিয়ে আমরা পেয়ে যাই, মানে কয়েকটা অধ্যায়ের মধ্যে এটা পেয়ে যাই, বাট এটা খ নাম্বারের জন্য মাস্ট। খ নাম্বারের জন্য এই কোশ্চেনটা ইদানিং বেশি আসে, বোর্ড প্রশ্নগুলো দেখলে এটাই বলা যেতে পারে। ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, সবগুলো তোমার শেখা রাখা উচিত, সবগুলো তোমাকে শিখতে হবে। আমি চালান প্রস্তুত করার পর বাকি যেগুলো আছে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট যেগুলো দেওয়া আছে সবগুলোই একটা আগে শিখবো, আর বাকিগুলোর মধ্যে পার্থক্য খুঁজবো, কোথায় আসলে আমাকে একটু পার্থক্য করে লিখতে হবে। সবগুলো ফরওয়ার্ড প্রাইস সেম, একটু শুধু ডিফারেন্ট কি বললাম, কি লিখতে হবে জাস্ট এটি দেখে নিবা, পার্থক্যটা খুঁজে বের করা বলে পার্থক্য। স্মার্টনেস এখানেই বোঝায়। আজকে একটা, কাল একটা, পরশু একটা না, একদিনে সবগুলো ফরম্যাটটা দেখবো, কোথায় কোথায় সমস্যা সেটা মানে কোনটা চেঞ্জ করে লিখতে হবে সেটা জানলে কিন্তু সবগুলো একত্রে পড়া যাবে। সমীকরণ পদ্ধতিতে লেনদেনের কারণ সহ ব্যাখ্যা,
তাহলে এইটার পরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কোনটা? এইটা। কেন? সমীকরণ পদ্ধতি, ওই যে a সমান l প্লাস ও ই, ওইটার ব্যাখ্যা করে আমাকে লিখতে হবে, এটা কমন কোশ্চেন। এরপরে আরেকটা আছে কি? মালিকানা সত্ত্বের পরিমাণ। মালিকানা সত্ত্বের পরিমাণ শুধু এই অধ্যায় না, অনেকগুলো অধ্যায়ের মধ্যে থেকে আসতে পারে। মালিকানা সত্ত্বের পরিমাণটা মানে ও ই, ওনার্স ইকুইটি, এটা যে কোনো অধ্যায় থেকে কিন্তু আসতে পারে, যে কোনো অধ্যায়ের গ নাম্বার বা খ নাম্বার প্রশ্ন আকারে আসতে পারে। অর্থাৎ এটা এখানে নির্দিষ্ট প্রশ্ন না, নির্দিষ্ট প্রশ্ন জাস্ট এই দুটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর গ নাম্বারে একটা প্রশ্ন নির্দিষ্ট, গ নাম্বারে সেকেন্ড কোনো অপশন নেই। গ নাম্বারে ওই বিবরণী ছকে লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাবটা দেখাইতে হবে, দ্যাটস ইট। এই প্রশ্নগুলো আমি এখন জানলাম বলে দ্বিতীয় অধ্যায় থেকে আমার কোন প্রশ্নগুলোর উপর ফোকাসটা রাখতে হবে। একটু আগে দুবার উচ্চারণ করেছি, স্মার্টলি শিখো, সবার চেয়ে এগিয়ে থাকবা। গতানুগতিক পদ্ধতিতে শিখলে তুমি শুধু শিখেই যাচ্ছ, কিন্তু এক্সাম হলে তুমি যে বস পাওয়ার, বাট সেটা কিন্তু হচ্ছে না। ওকে, আচ্ছা, আমরা তাহলে এই অধ্যায় থেকে কয়টা সৃজনশীল প্রশ্ন শিখবো সেটা একটু দেখব। তাহলে লেনদেন থেকে আমরা কয়টা সৃজনশীল প্রশ্ন শিখব? আমি বলেছি মাত্র এই 7টা। এই 7টা খুব ভালো মতো করে প্র্যাকটিস করো। এখানে আমি প্রথম এই তিনটা একটু খাতায় নিজে নিজে করব, প্র্যাকটিস করব। বাকি যে আরও আছে 4টা বা 3টা, এই প্রশ্নগুলো তুমি যে কাজ করবে, এখানে নতুন কোনো এন্ট্রি আছে কিনা, বা আমি যে প্রশ্নগুলো দিয়েছি শুরুতে ক, খ এবং গ এর জন্য, তার সাথে অ্যাডজাস্ট করে আমি সবগুলো পারি কিনা দেখব। তার মানে সবগুলো কিন্তু আমার করতে হচ্ছে না। আমি কি করব? প্রথম 3টা শুধুমাত্র প্র্যাকটিস করতে পারি। তোমার টাইম এক্সট্রা থাকলে তুমি সবগুলোই করতে পারো, কোনো প্রবলেম নাই। বাট এই 7টাই ফিক্সড, এর বাইরে ইনশাআল্লাহ লাগবে না। টেস্ট পরীক্ষা হয়ে গেলে টেস্ট পেপার অ্যানালাইসিস করে তার সাথে নতুন কিছু কোশ্চেন অ্যাড করব, 25 সালের প্রশ্ন কিছুটা অ্যাড হবে, ইনাফ। তাহলে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন করলেই কিন্তু হয়। তারপরে এতগুলো প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ এক্সাম হলে তুমি হবে বস, তুমি সবার চেয়ে এগিয়ে থাকবা। ওকে, আচ্ছা, তারপরে যেটা আছে অধ্যায় 3, দুতরফা দাখিলা পদ্ধতি। সবগুলো অধ্যায়ের সাথে কম্পেয়ার করলে এই অধ্যায়টা তুলনামূলকভাবে সহজ, এবং এর পরের অধ্যায়টা আরও সহজ। আচ্ছা, কেন বলতেছি দেখো, এইখানে সৃজনশীল কয়ের জন্য আমি শুরুতে রাখছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ, এবং এটাই ফিক্সড, এটাই পরীক্ষায় সবসময় থাকে। প্রারম্ভিক মূলধন ক নাম্বারে থাকে সমাপনী মূলধন, আর গ নাম্বারে হচ্ছে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়। এই 3টা প্রশ্ন হচ্ছে ফিক্সড। বাকি যে প্রশ্নগুলো এগুলো খুব রেয়ার, খুব কম আসে, বাট এই 3টা কোশ্চেনের উপরে ফোকাস রাখতে হবে। এই 3টা প্রশ্নের আলোকে কতগুলো সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব, কত টাইপের প্রশ্ন প্র্যাকটিস করব সেটা একটু দেখব। আমি শুরুতে যাই, দেখো 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। ওই প্রশ্নগুলোর আলোকে, ওইখানে যে প্রশ্নগুলো ক, খ, গ সাজিয়ে দিলাম তোমার জন্য, এর আলোকে আমি 8টি প্রশ্ন দিয়েছি। তুমি প্রথমে এই 3টা প্রশ্ন প্র্যাকটিস করো খাতায়, আর বাকি প্রশ্নগুলো নতুন এন্ট্রি কি আছে সেটা একটু দেখে নাও। বাকি প্রশ্নগুলো তুমি পারো কিনা সেটা একটু দেখে নাও, ইনাফ। তাহলে আমার কিন্তু এই অধ্যায়টাও হয়ে গেল, আমার 2টো প্রশ্ন কিন্তু কমন হয়ে গেছে এর মধ্যে। এবার আমরা সব পরের অধ্যায়ে, এই 4 নম্বর অধ্যায়ে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আমি বলেছিলাম বলে তুলনামূলকভাবে এই অধ্যায়টা সহজ, বাকি সব অধ্যায়গুলোর সাথে কম্পেয়ার করলে এই অধ্যায়টা হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায়। সৃজনশীলের ক্ষেত্রেও সহজ অধ্যায়, কোনো ঝামেলা নাই, জাস্ট খালি এন্ট্রিগুলো মূলধন আর মুনাফা জাতীয় এই কনসেপ্টটা বুঝলে এখানে সবগুলো সৃজনশীল অ্যান্সার করা সম্ভব। এখানে ক নাম্বারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিলম্বিত মুনাফাজিত ব্যয়ের পরিমাণটা নির্ণয় করো। খ নাম্বার আর আরেকটা দেখতে পাচ্ছি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, এটা লাস্টেও আসে, এখানেও আসে, দেখো এখানেও কিন্তু আছে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। খ নাম্বারে মুনাফা জাতীয় আয় ব্যয় এই দুটোই থাকে সবসময়, মুনাফা জাতীয় আয় ব্যয় এই দুটোই সবসময় থাকে। আর গ নাম্বারে কোশ্চেন মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণটা নির্ণয় করো, তার সাথে কোনো সম্পত্তি বিক্রয় করে দিয়েছো, প্রাপ্তি বা আয় কতটুকু হলো সেটা আপনাকে নির্ণয় করতে হবে। এই হচ্ছে 2টি প্রশ্ন, ইনাফ। প্রশ্ন কিন্তু আমি জানি কি কি, এইভাবে তৈরি করবো বলেই দেরি হচ্ছিল অ্যাকাউন্টিংটা দেওয়ার জন্য। তোমরা বুঝতেই পারছো আমি বিশ্লেষণ একটু বেশি করবো তোমার জন্য, যেন এক্সাম হলে গিয়ে তুমি নিরাশ না হও। আচ্ছা, তারপরে আমরা এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন রাখছি মাত্র এই 6টা। প্রথম 3টা প্র্যাকটিস করো, তোমার সবগুলো হয়ে গেল। আর বাকি 3টা প্রশ্ন একটু ওই যে নতুন এন্ট্রিগুলো কি আছে এটা একটু দেখে নাও।
ইনশাল্লাহ এক্সাম হলে বললাম না, স্মার্টলি পড়াশোনা করো, এগিয়ে থাকবা। আচ্ছা, তারপরে দেখবো হচ্ছে অধ্যায় 6 এবং 7। ওই শুরুতে বলেছিলাম 6 নম্বর অধ্যায় থেকে আমাদের ডিরেক্ট কোনো প্রশ্ন আমরা পাচ্ছি না। ডিরেক্ট কেন প্রশ্ন পাচ্ছি না বলে একটু ভুলই হচ্ছে, মানে ওই অধ্যায়ের জাবেদা তো সাধারণ জাবেদা নিয়ে নির্দিষ্ট একটা সৃজনশীল প্রশ্ন হয় না। সাধারণ এই জাবেদায় যে 6 নম্বর অধ্যায় জাবেদা তৈরি করবো, এখান থেকে নির্দিষ্ট একটা প্রশ্ন হবে না। এটা খ নাম্বারে 4 নাম্বারের জন্য আসবে, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা, এটাও খ নাম্বারে যে 4 মার্কের জন্য আসবে, কিন্তু তার সাথে গ নাম্বারটা হবে পরের অধ্যায় থেকে, অর্থাৎ খতিয়ান থেকে। তোমরা জানো জাবেদার সাথে খতিয়ান তো একবার মানে লিখিত, টোটালি হচ্ছে ইন্টার কানেক্টেড। এইটা ছাড়া এটা তৈরি করা পসিবল না, আমাকে জানতে হবে। ওকে, তাহলে এই জন্য আমি দুটো অধ্যায়কে একত্রে রাখছি, বরং আমি এই অধ্যায়ের মধ্যে থেকে এটা শিখে ফেলবো। খতিয়ান অধ্যায় থেকে আমি জাবেদাটা শিখে ফেলবো। আমি সৃজনশীলগুলো সিলেক্ট করতে ঠিক এইভাবেই, যেন সৃজনশীল বললে তোমার দুটো হয়ে যায়, দুটো কাভার হয়ে যায়। আমি খতিয়ান করার সময় আমার 6ষ্ঠ অধ্যায়টা হয়ে যাবে প্র্যাকটিস করার সময় প্রশ্নগুলো। ক নাম্বারের প্রশ্ন, ক্রয় বা বিক্রয় খাতে আনুষঙ্গিক খরচ, ক্রয় বা বিক্রয় খাতে বার্তার পরিমাণটা বের করার কথা বলতে পারে। ওই যে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত বিক্রয় ফেরত, এই ক্ষেত্রে বলতেছি। নেক্সট সৃজনশীল প্রশ্ন, এটা হচ্ছে ক্রয় ও বিক্রয় জাবেদা সাধারণ জাবেদা, এখানে 4 মার্কের জন্য, সাধারণ জাবেদা 4 মার্কের জন্য। এরপরেই হচ্ছে দেখো সাধারণ খতিয়ান বা সহকারী খতিয়ান, টি ছক বা চলমান জেড ছক, যেটা আধুনিক ছক বলা হয়, এটা চাইতে পারে। হয়ে গেল, আমি জানলাম আমার এই দুটি অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট হবে, কোন প্রশ্নগুলো আসবে। তাই প্রশ্ন ধরে ধরে যদি আমি শিখতে পারি, যে বললাম বলে এক্সাম হলে তুমি বস, এই জন্য বলেছি। নেক্সট দেখো 9টা প্রশ্ন রাখছি। এই সাধারণ জাবেদার ক্ষেত্রে প্রশ্নগুলো কীরকম হবে, এর জন্য 3টা, আর এখানে বাকি আছে কি 6টা। এই 6টা প্রশ্ন হচ্ছে দুটো একত্রে, যদি বললাম স্মার্টলি তুমি শেখো, এই প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করো, তোমার 6 অধ্যায় 7 অধ্যায় খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ জাবেদা এবং খতিয়ান তুমি খুব ভালো মতো করতে পারবা, জাস্ট এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করে ফেলো। টেস্ট পরীক্ষা হয়ে গেলে বিশ্লেষণ করে আমি সেখানে 25 সালের প্রশ্ন অ্যাড করব, কভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে অধ্যায় 9 র্যামিল। 4টা প্রশ্ন উত্তর অনেক আগে আমাদের হয়ে গেছে, আমরা এখন যা শিখবো এক্সট্রা। 4টা প্রশ্ন উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, অধ্যায় 9 র্যামিল আমরা সৃজনশীল ক্রয়ের জন্য সমন্বিত ক্রয়ের পরিমাণ এবং র্যামিলের যে সকল এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হয় না সেটার পরিমাণ নির্ণয় করো, এই দুটি হচ্ছে সবচেয়ে কমন প্রশ্ন। এছাড়াও আদার্স অনেকগুলো প্রশ্ন হতে পারে, চলতি সম্পদের পরিমাণটা, চলতি দায়ের পরিমাণটা সিঙ্গেলভাবে আসতে পারে, কিন্তু সেটা আমি খ নাম্বারে রেখেছি। দেখো চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ, মুনাফা যেহেতু আয় ব্যয়, যেটা আমরা আগের অধ্যায়ে শিখে আসছি। নেক্সট হচ্ছে কি সৃজনশীল হচ্ছে গয়ের জন্য র্যামিলটা প্রস্তুত করতে হবে, তাই তো এটা আমরা জানি র্যামিলের মধ্যে কি কি প্রশ্ন হবে, তারপরও তোমাদের একটু দিয়ে রাখলাম আর কি। নেক্সট প্রশ্ন, এই 8টি প্রশ্নের মধ্যে যে এন্ট্রিগুলো আছে জাস্ট প্রথম 2টা করলে হবে, বাকি সবগুলো খালি পড়ে ফেলো। জাস্ট 2টি র্যামিল করার, বাকি সবগুলো শুধু পড়ে ফেলো, নতুন এন্ট্রি গিয়ে আছে। ডেবিট ক্রেডিট যে আমার প্রশ্নগুলো ধরে আমি যে প্রশ্নগুলো তোমাকে দিলাম ক খ গ এর জন্য, ওই প্রশ্নগুলো তুমি এখান থেকে বের করতে পারো কিনা। ইনাফ, শেষ। আমার কিন্তু ক বিভাগে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন সহজ যে বিভাগটা আছে সেখানে উত্তরগুলো শেষ হয়ে যাচ্ছে। এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেই পার্টটা নিয়েই কথা বলবো। অধ্যায় 10, যেটা নিয়ে অনেকে ভয়ে থাকবে, নাম শুনলে অনেকে ভয় পাচ্ছে, অথচ যদি একটু সময় নেয় তাহলে কিন্তু পারবে। একটু সময় দিয়ে শিখতে হবে এটা। এবং অ্যাকাউন্টিং বলতে এটাকেই বোঝায়, অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান বলতে এই অধ্যায়টাকেই বোঝায়। এই অধ্যায়টা করার জন্য বাকি আনুষঙ্গিক বিষয়গুলো আমাদের শিখতে হয়। কেন, দেখো প্রদত্ত র্যামিল এবং সমন্বয়ের সাহায্যে, র্যামিল দেওয়া থাকবে এবং সমন্বয়ের সাহায্যে আমাকে প্রস্তুত করতে হবে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং লাস্ট হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী। এই 3টা প্রশ্নের উত্তর আমাকে জানতে হবে। তাহলে প্রদত্ত র্যামিল এবং সমন্বয়ের আলোকে কিন্তু তৈরি করতে হবে। এখন সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, এই টপিকটা হচ্ছে টোটালি হচ্ছে নতুন, এর কোনো বোর্ড প্রশ্ন নেই। আগে যে বোর্ড প্রশ্নগুলো ছিল সেটা সৃজনশীল আকারে 2টি আসতো, 2টি উত্তর করতে হতো, কিন্তু এখানে কিন্তু দুটো মিলে এখন একটা হবে। সমন্বয়ের পরিমাণটা বাড়বে, 5 থেকে 10টা সমন্বয় হতে পারে, তবে 5 থেকে 7টার মধ্যেই সবসময় থাকবে, কমও হতে পারে, সমস্যা নেই, ডিপেন্ড করে। আমাদের মূল বইয়ে যে 5টা উদাহরণ দেয়া আছে, আমাদের মূল বইয়ে যে 5টা উদাহরণ দেয়া আছে, জাস্ট এই 5টা উদাহরণ আগে বড়।
এই 5টা উদাহরণ থেকে তুমি যে 3টা প্রশ্ন বললাম ওই 3টা প্রশ্ন বের করো। জাস্ট মূল বলে 5টা উদাহরণটাকে করো। এরপরে তুমি অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে, সেখান থেকে তুমি 1 নাম্বার, 3 নাম্বার, 6, 8, 10 এবং হচ্ছে 12 এই প্রশ্নগুলোর উত্তর তুমি বের করো। কোনটা? ওই 3টা, বিশ্বদায়ী বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, লাস্টে আর্থিক অবস্থা বিবরণী। তাহলে এই 1 থেকে 5 এবং এই প্রশ্নগুলোর আলোকে তুমি যেটা শিখতে পারলে, পরীক্ষায় যে কোশ্চেনটি আসবে, একটা প্রশ্নের কথা বললাম, সেখানে আশা করি 90 থেকে 100%ই তোমার কমন থাকবে। এই প্রশ্নগুলো আলোকে এই 5টা আর এই 5টা বা 6টা, আমি শিওর এটার মধ্যে যে এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলো মিলিতভাবেই তোমার পরীক্ষায় আসবে, খুব বেশি এদিক সেদিক হবে না। তাহলে খুশি তো আজকে? খুব শীঘ্রই তোমাদের ফিনান্সটা দিয়ে দিব। অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।